থেকেই আমি হেফজ পড়াশোনা করেছি, যাকে বলে হাফেজি। তো হাফেজি পড়াশোনা করেছি মাশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে এবং মহান রব্বুল আলামিন লাখ কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ তিনার রহমতে আমি হেফজটা কমপ্লিট করেছি। ইমোশনালি অনেক কষ্ট দিত, অনেক কষ্টদায়ক কথা আমাকে বলতো, আমাকে দেখলে হাতে তালি বাজাইতো, হিজরা হিজরা বলে খেপাইতো। তারপর আমাকে আমার মাকে আমার সামনে অনেক সময় অনেক রকমের কথা বলে ফেলতো। তো আমি ইন্ডিয়াতে চলে গেলাম, কিন্তু ইন্ডিয়াতে যাই আমার ভালো লাগে না। আমি অনেক দিন ইন্ডিয়াতে দিল্লিতে ছিলাম, তো আমার ভালো লাগে না ওখানে থাকতে। আমার শুধু দেশের কথা মনে পড়ে, আমার মায়ের কথা মনে পড়ে, আমার গুরুর কথা মনে। হারান দিলেন কেন আপনি? গাড়ি চালানো, আমার তো চাকরি বাকরি নেই, আমি কোথায় গাড়ি চালাবো? পড়াশোনা করো। আমি পরে আবার ডিগ্রিতে ভর্তি হলাম, আমি এবার সেকেন্ড ইয়ারে উঠেছি। আপনাদের দোয়াতে ইনশাল্লাহ দোয়া করবেন, আর একটা বছর আছে, আমি ডিগ্রিও কমপ্লিট করবো ইনশাল্লাহ। আমার মনের আশা আছে অনেক। আমার মা আমার খুব টেক কেয়ার করতো, দেখাশোনা করতো তিনি আমাকে। তিনি চাইতো না কখনোই যে আমার যে কমিউনিটি আছে, আমার যে হিজরা সম্প্রদায়, এদের সাথে যাই আমি কখনো মিশি, বা এদের সাথে কখনো যাই আমি ওই মানুষের, আমাদের যারা আছে তাদের মতন তালি বাজাই, মানুষের পর্যায়ে অত্যাচার করি, টাকা পয়সা নিই, বা তাদের সাথে খারাপ ব্যবহারের মাধ্যমে আমি অর্থশালী হই। এটা আমার মা কখনোই চাইতো না, যার জন্য আমাকে সর্বপ্রথম উনি মাদ্রাসায় পড়াইছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান। আজ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি জীবনের গল্প অনুষ্ঠানে। আর এই হট সিটে যিনি বসে আছেন তার নাম হচ্ছে বদরুল ইসলাম বুলবুলি, যিনি একজন তৃতীয় লিঙ্গের অধিকারী এবং ছোটবেলা থেকে তিনি হেফজ করেছেন। এরপর এখন বর্তমানে ডিগ্রিতে পড়াশোনা করছেন। এরপর তিনি যেটি করেছেন সেটি হচ্ছে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিয়ে বৈধ লাইসেন্সধারী বাংলাদেশের ইতিহাসে প্রথম একজন তৃতীয় লিঙ্গের ড্রাইভার হিসেবে কিন্তু তিনি স্বীকৃতি পেয়েছেন। সব কিছুই হয়েছে, হয়নি তার ভাগ্যের পরিবর্তন। মাকে নিয়ে খুব দুঃসহ অবস্থায় জীবনযাপন করছেন, দিচ্ছেন কমিউনিটিকে লিডিংও। আমরা সেই বুলবুলির কাছ থেকেই মূলত তার জীবন গল্প শুনবো। বুলবুলি স্যার, আপনার ছোটবেলা থেকে এবং আপনার বেড়ে ওঠা কোথায় এবং এ পর্যন্ত কিভাবে আপনি এই পথগুলো চলছেন, অধিকারী বা বাস্তবায়ন হয়েছে কতটুকু? স্যার আমি আগে পরে মাশাআল্লাহ অনেক জায়গায় সাক্ষাৎকার দিয়েছি, সেখানে বলেছি, আপনিও জানেন অনেক কথা। আমার মুভি বাংলা টেলিভিশনে আমার একটা সাক্ষাৎকার ছিল। তো আমার বেড়ে ওঠা ছোটোবেলা থেকেই নিজের গ্রামে, নিজের বাড়িতে আমার মা আমার খুব টেক কেয়ার করতো, দেখাশোনা করতো তিনি আমাকে। তিনি চাইতো না কখনোই যে আমার যে কমিউনিটি আছে, আমার যে হিজরা সম্প্রদায়, এদের সাথে যাই আমি কখনো মিশি, বা এদের সাথে কখনো যাই আমি ওই মানুষের, আমাদের যারা আছে তাদের মতন তালি বাজাই, মানুষের পর্যায়ে অত্যাচার করি, টাকা পয়সা নিই, বা তাদের সাথে খারাপ ব্যবহারের মাধ্যমে আমি অর্থশালী হই। এটা আমার মা কখনোই চাইতো না, যার জন্য আমাকে সর্বপ্রথম উনি মাদ্রাসায় পড়াইছে। আলহামদুলিল্লাহ। আমি নিজের বাড়িতে থাকতাম এবং আমি মাদ্রাসায় যাওয়া আসা করতাম। নিজের বাড়িতে থেকেই আমি হেফজ পড়াশোনা করেছি, যাকে বলে হাফেজি। তো হাফেজি পড়াশোনা করেছি মাশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে এবং মহান রব্বুল আলামিন লাখ কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ তিনার রহমতে আমি হেফজটা কমপ্লিট করেছি। হেফজ কমপ্লিট করার পর আমার মা চেয়েছে আমি পড়াশোনা করি, যার জন্য উনি আমাকে স্কুলে ভর্তি করেছে। আমি স্কুলে পড়াশোনা করেছি। যখন আমি ক্লাস 9-এ, তখন আমি হিজড়াদের ভিতরে চলে গেছি, কারণ সমাজে বিভিন্ন রকমের মানুষ আছে স্যার। আর এই সমাজের মানুষগুলো, কিছু কিছু মানুষ এত কুৎসিত, এত তাদের খারাপ মনোভাব, যাদের কারণে আমি বাড়িতেই টিকতে পারিনি, বাড়িতেই থাকতে পারিনি। তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলে আমাকে ইমোশনালি অনেক কষ্ট দিত, অনেক কষ্টদায়ক কথা আমাকে বলতো, আমাকে দেখলে হাতে তালি বাজাইতো, হিজরা হিজরা বলে খেপাইতো। তারপর আমাকে, আমার মাকে আমার সামনে অনেক সময় অনেক রকমের কথা বলে ফেলতো, যা শুনতে আমার কাছে খুব খারাপ লাগতো। পরে আমি আমার একটা গুরুমার কাছে চলে যাই।
আমার গুরুমার কাছে গেলে আমার গুরুমা বলে, তুই পড়াশোনা রানিং করতেছিস, ক্লাস 9-এ পড়িস, তাহলে তোর জীবনটা, সুন্দর জীবনটা নষ্ট করার দরকার নেই। হ্যাঁ, তুই আমার কাছে আসিস, থাক, আমি তোকে তাড়াবো না, তুই আমার কাছে থেকেই পড়াশোনা কর। এটা কোথায়? নড়াইলে? এটা নড়াইলে। তো আমার গুরুমা আমাকে পড়াশোনা করানোর জন্য পরে ক্লাস 9-এ আবার ওখানে ভর্তি করে দিল আলাদাভাবে, এবং আমি ওনার বাসায় থাকতাম, টুকটাক কাজকাম করতাম, ওনার সাথে মাঝে মধ্যে কালেকশনেও যাইতাম, আর তা দিয়ে আমার পড়ার খরচ হয়ে যেত। আমি ওখানে পড়াশোনা করলাম, এসএসসি পাস করলাম, আমার ওখান থেকেই আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম। তারপর পড়াশোনা করব না, মানুষের টিটকেরির বিভিন্ন রকমের ছোট বড় অনেক রকমের কথা শুনতে ভালো লাগতো না, যার জন্য পড়াশোনা করব না মন স্থির এমন করেছিলাম। তো আমি ইন্ডিয়াতে চলে গেলাম, কিন্তু ইন্ডিয়াতে যাই আমার ভালো লাগে না। আমি অনেক দিন ইন্ডিয়াতে, দিল্লিতে ছিলাম, তো আমার ভালো লাগে না ওখানে থাকতে। আমার শুধু দেশের কথা মনে পড়ে, আমার মায়ের কথা মনে পড়ে, আমার গুরুর কথা মনে পড়ে, আমার সবার জন্য কেন জানি না মায়া লাগে। আর এমন মনে হয় যে ইন্ডিয়া থেকে আমার দেশটা অনেক ভালো, সেই গানের মতন স্যার, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। তো মাশাল্লাহ, আমার জন্মভূমি আসলেই শ্রেষ্ঠ স্যার। ইন্ডিয়াতে আমার একটুও ভালো লাগতো না। আমি এই দেশের টানে, ভালোবাসার টানে, আমার মায়ের টানে, আমার ভাইয়ের টানে, সকলের টানে আমি আবার ইন্ডিয়া থেকে দেশে চলে আসলাম। আচ্ছা। তো দেশে চলে আসার পর আমার যে গুরুমা ছিল, যে আমাকে পড়াশোনা করাইছে ইন্টারমিডিয়েট পর্যন্ত, উনি আমাকে বলল যে আমি বারবার নিষেধ করেছিলাম তুই ইন্ডিয়াতে যাস না, তারপরেও তুই গেলি, আবার তো আর সেই আশাই লাগলো। তো ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই থাক এখানে, সবাইকে দেখতে পারবি, ভাল লাগবে, মাকে দেখবি, আমাদেরকে সবাইকে দেখবি, বাংলাদেশের প্রকৃতিকে দেখবি, তোর তো দেশের জন্যই মূলত অনেক খারাপ লেগেছে, ওখানে থাকতে পারিসনি, তো থাক। আমি সেভাবে কালেকশন শুরু করলাম। একটা বিশেষ খবরের মাধ্যমে পরে আমি ঢাকাতে আসলাম। ঢাকাতে আসার পর আমাকে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হলো, গাড়ি চালানো শিখলাম। গাড়ি চালানোর জন্য যিনি প্রশিক্ষণ দেওয়ার জন্য সবথেকে বেশি অবদান যার ছিল, তিনি হচ্ছেন শহীদ পুলিশ স্মৃতি কলেজের ভাইস প্রিন্সিপাল আমাদের জামান স্যার। জামান স্যারের কোনো তুলনা নেই, আমি বলতে পারবো না, কারণ দীর্ঘদিন উনি আমাকে 6-7 মাস, তারও বেশি, উনি আমার সমস্ত যাবতীয় খরচ, গাড়ি চালানোর প্রশিক্ষণের টাকা, আমার থাকা, আমার খাওয়া, আমার রুম ভাড়া, সমস্ত কিছু উনি দিয়েছে। শুধু আমি না, আরও কয়েকজন আভ্যন্তরীণ হিজড়াদের দিয়েছিল, যা ওনার বিরাট একটা অবদান স্যার। আর আপনার মাধ্যমে সারা বাংলাদেশ জেনেছে যে আমি বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গের গাড়ি চালক, কারণ সর্বপ্রথম আপনি গ্লোবাল টেলিভিশনে আমাকে নিয়েই সম্প্রচার করেছিলেন যে আমি বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গের গাড়ি চালক, যার জন্য অনেকে জেনেছে। কিন্তু আমার কষ্টটা এখানেই যে সরকারের ঊর্ধ্বতন আমলা পর্যন্ত আমার এই বিষয়গুলো জেনেছে, কিন্তু আসলে তারা কখনোই আমার প্রতি কোনো গুরুত্ব দেয়নি স্যার। এটাই আমার মনে সবথেকে বড় কষ্ট, যে তারা কোনো গুরুত্ব দেয়নি, শুধু বারবার আমাকে আশ্বাস দিয়ে গেছে, বারবার আমাকে ওই দেখাই গেছে যে হবে হবে হবে, কিন্তু আসলে তার কোনো বাস্তবায়ন হয়নি স্যার। বর্তমান যিনি আছেন, বাংলাদেশের নোবেল বিজয়ী, সারা বিশ্বের নোবেল বিজয়ী বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমি অনুরোধ করব যে স্যার যেন আমাদের দিকে লক্ষ্য করেন, কারণ স্যার তো বর্তমান সুবিধাবঞ্চিত মানুষদেরকে নিয়ে খুব ভাবতেছেন। ওনার খুব ইয়েগুলো দেখি টিভিতে, ইউটিউবে দেখতে পাই আমরা। তাছাড়া আমি আর একটা সত্যতা জানি ওনার সম্বন্ধে, তা হলো উনি সর্বপ্রথম আমাদের এই সুবিধাবঞ্চিত মানুষদেরকে নিয়ে কাজ করেই কিন্তু আজকে উনি ডক্টর মোহাম্মদ ইউনূস হয়েছেন, আজকে ওনার এই পর্যন্ত পৌঁছাইছেন। উনি শান্তিতে নোবেল পেয়েছেন, উনি শান্তি দেওয়ার জন্য। তো নারী আর পুরুষকে স্যার শান্তি দিলে হবে না, আমরাও তৃতীয় লিঙ্গের মানুষ, আমরা এই দেশের নাগরিক, আমরা আপনাদেরই সন্তান, আমাদেরকেও আপনার শান্তি দিতে হবে, এটা আমাদের অধিকার। আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, তাহলে কেন আমাদেরকে শান্তি দিবেন না? আমাদের কেন কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না? কেন আমাদের মানুষের দ্বারে দ্বারে যাইতে হবে? কেন আমাদেরকে ভিক্ষাবৃত্তি করতে হবে? আপনারা কেন আমাদের দিকে নেক নজরে তাকাবেন না? এটা আমার বারবার অনুরোধ। আমি যতবারই কথা বলবো ততবারই একই কথা বলবো, আমরা আমাদের অধিকার নিয়ে সোচ্চার। আমরা যতটুকু সম্ভব পড়াশোনা করেছি, আমরা এখনো পড়াশোনা করতেছি। যে কথা বলতেছিলাম স্যার, আমি ঢাকাতে আসলাম, তো ঢাকাতে এসে গাড়ি চালানো শিখলাম। তারপর আমাকে একজন পরামর্শ দিল
যে আপনি গাড়ি চালানো ছাড়ান দিলেন কেন? আপনি গাড়ি চালানো, আমার তো চাকরি বাকরি নেই, আমি কোথায় গাড়ি চালাবো? তা বললো যে এখন কি করো? তা আমি বললাম কিছু করি না। পড়াশোনা? তাহলে না, তাও করি না। তাহলে ছাড়ান দিলে কেন? তো পড়াশোনা করে কি করব? আমাদের মতন মানুষ। তাহলে না, তোমাদের মতন মানুষ তো কি হয়েছে, পড়াশোনা করো। আমি পরে আবার ডিগ্রিতে ভর্তি হলাম, আমি এবার সেকেন্ড ইয়ারে উঠেছি। আপনাদের দোয়াতে ইনশাল্লাহ দোয়া করবেন, আর একটা বছর আছে, আমি ডিগ্রিও কমপ্লিট করবো ইনশাল্লাহ। আমার মনের আশা আছে অনেক। তো আমি চাই সরকারের কাছে স্যার যে আমাদের একটা ব্যবস্থা করুক। বিশেষ করে যে বর্তমান যারা দায়িত্বে আছেন দেশের, এনাদের অনেক সুনাম শুনতেছি, বিভিন্ন জায়গায় এনাদের অনেক সুনাম শুনতেছি। তো এনারা এই যে সুনাম নিয়ে ওনারা চলতেছে, এই সুনামটার মান ওনারা রাখুক, আমি তাই চাই। উনি আমাদেরকে এই কি বলবো, অন্ধকার থেকে টেনে আলোতে এনে উনি আমাদের ভাগ্যের উন্নয়ন করুক, আমাদের ভাগ্য উন্নয়নে কাজ করুক। আমাদের কমিউনিটিতে যারা আছে, আমরা মা বোন সবাইকে নিয়ে এক মুঠ ডাল ভাত খেতে পারি। ছাড়, আমার মা তো খুব অসুস্থ, ওনার জন্য অনেক টাকার ওষুধ লাগে। তো আমাদেরকে সেইভাবে প্রাইভেট কোনো ইয়ে নেই, কর্মসংস্থান বা আলাদা কোনো কাজকর্মের জায়গা নেই যে সেখান থেকে কাজ করে এনে আমার সংসারটা চালাবো, মায়ের ওষুধ কিনবো। অনেক কষ্ট করতে হয়, আমার দায় থেকে মানুষের কাছে হাত পাততেই হয়। আমি কি করব, কার কাছে যাব স্যার? আমাদের কারো কাছে গেলে আমাদের ধিক্কার দেয়, কর্ম করে খেতে পারো না, কিন্তু কর্ম কেউ দেয় না। আমাদেরকে বিভিন্নজন বিভিন্ন রকমের কথা বলে, আজে বাজে কথা বলে, রাস্তায় বেরোতে পারি না, অনেক রকমের বাজে মন্তব্য করে। তাহলে আমরাও তোমাদের ভাই, আমরা তোমাদের বোন, আমরা তৃতীয় লিঙ্গের মানুষ। আমাদেরকে তোমরা যথোপযুক্ত সম্মান দিয়ে আমাদের সঠিক স্থানে পৌঁছে দাও, এটা আমাদের দাবি। কিন্তু আমাদের দাবিগুলো না মেনে আমাদের সেই অন্ধকারের ভিতরে ঠেলে দিয়ে বাংলাদেশ কখনো উন্নতি হতে পারবে না স্যার। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমরা বাংলাদেশের যতগুলো মানুষ, নারী পুরুষ হিজড়া, আমরা তিনটা শ্রেণীর মানুষ আছি। তো একজনকে পিছনে ফেলে আরেকজন কখনো সামনে এগোতে পারে না। আর সমষ্টিগতভাবে সামনের দিকে এগোতে হয়। সামনের দিক যদি এগোতেই হয়, দেশকে যদি উন্নয়নের শিখরে নিয়ে যেতে হয়, উন্নতির শিখরে নিয়ে যেতে হয়, তাহলে সমষ্টিগত সবাইকে নিয়ে তারপরে সে উন্নতির দিকে যেতে হয়। নারী পুরুষ হিজড়া সবাইকে নিয়ে যেতে হয়, সবাই ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে। আমরাও দেশের জন্য কিছু করতে চাই। আমরা যেমন এই যে ছাত্র আন্দোলনে আমরা অনেক ভূমিকা রেখেছি আলহামদুলিল্লাহ। আমার শিষ্যদেরকে নিয়ে, আমাদের অন্য কমিউনিটির যে জাত ভাই আছে আমাদের, তাদেরকে নিয়ে আমরা অনেক বড় ভূমিকা রেখেছি। তো আমরা চাই যে এরকমের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ভূমিকা থাকুক, আমরা দেশের জন্য কিছু করি, আমরা দশের জন্য কিছু করি। কিন্তু না, সেই সুযোগ আমাদেরকে দেওয়া হয় না। কিন্তু কেন দেওয়া হয় না স্যার? আমরা অক্ষম কিসে? আমাদের হাত আছে, আমাদের পা আছে। হ্যাঁ, আমরা যৌন প্রতিবন্ধী, আমরা বিয়ে করতে পারবো না, সেটা আমাদের ভাগ্য। কিন্তু আমরা কাজকর্ম করে তো খেতে পারবো, আরেকজনের কাছে যেতে পারবো না। এটাই কি আমাদের কাছে অনেক কিছু না? আরেকজনের কাছে যেতে হবে না, এটাই কি আমাদের কাছে অনেক কিছু না? আরেকজনের ধিক্কার শুনতে হবে না, এটাই কি আমাদের কাছে অনেক কিছু না? তাহলে কেন আমাদের ভাগ্যের কোনো উন্নয়ন হয় না? কেন নারীর কর্মসংস্থান আছে, পুরুষের কর্মসংস্থান আছে? একটা নারী চাকরি করতেছে বিভিন্ন মন্ত্রণালয়ে, ড্রাইভিং করতেছে, কথা হয় আমার, আমি গিয়েছি, দেখেছি। এই যে ফার্ম গেটে গিয়েছি, বিভিন্ন জায়গায় দেখেছি। এই যে কি বলে একে, একটা অফিস আছে ওই যে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, ওখানে বিভিন্ন উপজাতির নারীরা পর্যন্ত গাড়ি চালাচ্ছে। তো আমরা কি দোষ করেছি স্যার? আমরা তো এদেশেরই নাগরিক, আমরা তো আপনাদেরই সন্তান। আমরা তো আর এক জায়গার থেকে এখানে এসে ওই যে কি বলে উঠা বসেনদার না। আমরাও তো আদিবাসী, আমরাও তো কোনো না আদি থেকে আমাদের বসবাস দেশে। আমাদের মা বাবা ভাই বোন এদেশের সন্তান। তো তাদের ওরসে জন্ম নিয়ে আমরা দুনিয়ায় এসেছি, এদেশের বৈধ নাগরিক আমরা। আমাদের কেন চাকরি হবে না? আমরা কেন কর্মসংস্থানের আওতায় পড়বো না? আমার এটা জানার ইচ্ছা। কিন্তু দুঃখের বিষয় যে আমরা পড়ি না। সব কথা শেষ কথা হচ্ছে আমরা পড়ি না। মনে অত্যন্ত কষ্ট নিয়ে আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, আমরা বাড়িতে যাই, মা যখন বলে ওষুধ নিয়ে আসো, কাছে টাকা থাকে না, তখন তো আমার মাথায় কাজ করে না, আমি কি করব? আমার তো তখন মন চায় আমি চুরি করি, আমার মন চায় আমি ডাকাতি করি, কিন্তু আল্লাহর ভয় করি স্যার। কারণ আমার তো মরতে হবে। কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীর গ্রহণ করতে হবে, আমার কবরে যেতে হবে। তাহলে আমার হিসাব তো আমাকেই দিতে হবে। কিন্তু আমি যদি একটা কর্ম করে খাই, তাহলে বৈধ কর্ম করে খাবো, চাকরি করে খাবো, গাড়ি চালাবো, মাশাআল্লাহ মনের ভিতর খুব ভালো লাগবে।
হালাল টাকা দিয়ে আমি আমার মার জন্য ওষুধ কিনে নিয়ে যাব, সেই ওষুধের রহমত বরকত থাকবে, আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমার তো মন মানসিকতা এই রকমের। কিন্তু আমরা কি এই বৈষম্য থেকে কখনোই বের হব না? আমরা আমাদের থেকে কি এই বৈষম্য কখনোই যাবে না? সবার সাথে সবার মাঝে সমস্ত ক্ষেত্রে সংস্কার করা হচ্ছে, আমাদের বেলায় কোনো সংস্কার নেই স্যার। আমাদের বেলায় সেই বৈষম্যটাই রয়ে গেল। জন্ম থেকেই জ্বলতে 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 এ পর্যন্ত এসেছি, আর কতদিন জন্ম? এইভাবে জ্বলেই যাব সারা জীবন? আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন কি আমাদের কপালে লেখা নেই? আমরা কি এমনই কপাল নিয়ে এসেছি যে সমাজে শুধু ধিক্কার, শুধু লাঞ্ছনা, শুধু বঞ্চনা এগুলোই সহ্য করে যাব? এগুলো তো বলতে গেলে কান্না পেয়ে যায় স্যার, এগুলো বলতে গেলে তো মনটা অনেক খারাপ হয়ে যায়, এগুলো বলতে গেলে তো ধৈর্য মানায় না, বুক ফেটে যায়। কিন্তু কি করব, আমরা তো আমাদের কষ্টের কথা কাউকে বলে বোঝাতে পারি না। কেউ যেন আমাদের কষ্টটা বুঝতে চায় না, না সরকার বুঝতে চাইলো, না উচ্চ শ্রেণীর কোনো আমলাতে সমাজের উচ্চ শ্রেণীর কেউ বুঝতে চাইলো। আমাদের মনের কষ্টটা, দুঃখটা কেউ আমাদেরকে নিয়ে ভাবে না। এইভাবে আমাদেরকে নিয়ে না ভেবে ভেবে আমাদেরকে সেই অন্ধকারেই ঠেলে রেখেছে। আমাকে দেখে যে আর 5 জন শিখবে, আমাকে দেখে যে আর 5 জন জানবে, আর 5 জন ভালোর দিকে আসবে, সে সুযোগ তো আমাদের নেই স্যার। আমাদের সবাই তো ওই যে কি বলে কালেকশন, চাঁদাবাজি, মানুষের কাছে ভিক্ষাবৃত্তি, এগুলো নিয়েই পড়ে আছে। থাকবে না তো কি করবে? তারা কিভাবে সংসার চালাবে? তাদের একটা আমার মতন যে দেহ, আমার যে শরীর, আমার যে গঠন, আমি কি পারবো মাঠে যে ধান কাটতে? পারবো না। আমাকে ওখানেও টিটকিরি শুনতে হবে। আমি কি পারবো একটা পুরুষের সংসার করতে? পারবো না, কারণ আমাদের তো এটা সম্ভবই না। তাহলে মাঝখানে আমি একটা কর্ম শিখেছি, আমি একটা প্রশিক্ষণ নিয়েছি, সেখানেও যদি আমার সাথে বৈষম্য হয়, তাহলে আমি কি আত্মহত্যা করব স্যার? আল্লাহ কি এই দুনিয়া আত্মহত্যা করার জন্য আমাকে পাঠাইছে? না, এই দুনিয়া করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। আমি এই দুনিয়া করতে চাই, আমি এই সুন্দর পৃথিবীর মুখ দেখতে চাই, এই সুন্দর পৃথিবীর আলো দেখতে চাই। আমি মরতে চাই না, আমি আল্লাহর ইবাদত করতে চাই। আমি আমার মা, আমার কমিউনিটি, এদেরকে নিয়ে সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই। চাই আমার জীবন উন্নয়ন হোক, আমার কমিউনিটি আস্তে 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 অন্ধকার থেকে বেরোয় তারও একটা কর্ম করে বাংলাদেশ ভিক্ষুক মুক্ত বাংলাদেশ হোক। কিন্তু আমাদের দিকে কারোরই কোনো সুনজর নেই, কারোরই কোনো নেক নজর নেই। আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের যিনারা আছেন, সমাজে উচ্চ শ্রেণীতে যারা আছেন, আমি সকলকে সবিনয় অনুরোধ করব জোড় হাত করে যেন আমাদের এমন একটা ব্যবস্থা করা হোক যে যার মাধ্যমে আমরা নিজেরা সচেতন হতে পারি, আমরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারি, আমাদের কমিউনিটি সহ দেশের জন্য, এই দেশের সবার জন্য কিছু না কিছু করতে পারি। আমরা তাই চাই স্যার, আমাদের সেই ব্যবস্থা করে দেওয়া হোক। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুনছিলেন যে তৃতীয় লিঙ্গের অধিকারী একজন গাড়ি চালক, অর্থাৎ বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গের যিনি গাড়ি চালক এবং একজন শিক্ষিত যিনি একজন মানুষ, তিনি কর্ম করে খেতে চান, বাঁচতে চান, এবং তার জীবন গল্প শুনে আমি সত্যি খুবই বিমোহিত এবং আশ্চর্য যে একটা মানুষের কনফিডেন্স লেভেল কতখানি থাকলে সে এই কথাগুলো বলতে পারে। এবং এই যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন নিশ্চয়ই এই দেশের, এবং তিনি বলছিলেন যে তৃতীয় শ্রেণীর এই হিজড়া সম্প্রদায়ের উন্নয়ন, ভাগ্যের উন্নয়ন না হওয়া পর্যন্ত দেশ কোনোভাবেও এগিয়ে যেতে পারবেন না, তেমনটা কিন্তু বলছিলেন এবং জানাচ্ছিলেন। তো অবশ্যই তৃতীয় শ্রেণী বা হিজড়া সম্প্রদায়ের এই মানুষের যারা আছে, তৃতীয় লিঙ্গের যারা আছেন, তাদের ভাগ্যের পরিবর্তন হোক, এমনটাই কিন্তু আমাদের চাওয়া এবং প্রত্যাশা। আর সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আজ মূলত যে বিষয়টি, একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই, সেটি হচ্ছে যে এই জীবন গল্প যে অনুষ্ঠানটি, এটি প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু প্রত্যেকের জীবনেই কিছু গল্প রয়েছে, কিছু কথা রয়েছে, কিছু অব্যক্ত কথা। সেই কথাগুলো বলতে চান আপনারা অবশ্যই স্বাধীনতা টিভি বাংলার এই হট সিটে এসে আপনারা সেই অব্যক্ত জীবন গল্পে আমাদের সাথে শরিক হতে পারেন। আমরা সেগুলোকে তুলে ধরবো, উপস্থাপন করব যথাযথ কর্তৃপক্ষের কাছে। এরপর হয়তো যথাযথ কর্তৃপক্ষের আপনার যদি কোনো দাওয়া, প্রত্যাশা বা কোনো কিছু থাকে তারা পূরণ করবে, আর নতুবা সাধারণ মানুষ আপনার জীবন গল্প শুনে অনুধাবন করবে, জীবনকে বদলাতেও পারবে, বা জীবনকে যদি সংশোধন করতে হয় সেটি দিয়েও সংশোধন
করে নিতে পারবে। আমরা আজ এই পর্যন্ত বিদায় নিব। আর বিদায় নেবার আগে আপনারা আমাদের আজকের যে হট সিটে যিনি বসে আছেন বুলবুলি, তিনি কিন্তু একাধারে হেফজ করেছেন এবং দেশাত্মবোধক গানও গেতে পারেন এবং সবচেয়ে বড় পরিচয় তার বাবা একজন মুক্তিযোদ্ধা। তো আমরা বুলবুলির কাছ থেকে একটি গান শুনে আজকের এই অনুষ্ঠানটি থেকে বিদায় নেব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং স্বাধীনতা টিভির বাংলার সাথেই থাকবেন। একটা দেশাত্মবোধক গান বা একটা মুর্শিদে আমি খুব ভালোবাসি স্যার। আমাদের গ্রামের মানুষ, আমি তো গ্রামের মানুষ, একটা মুর্শিদে গাই স্যার, আশা করি ভালো লাগবে। আমি তো গ্রামে বসবাস করি। আর ওখানে স্যার বিভিন্ন রকমের মানুষ আছে, দাদি নানিরা আছে, তারা মুর্শিদে গান অনেক ভালোবাসে। ওই যে সমস্ত মানে দেহতত্ত্ব গান অনেক সময় বলে থাকে, তা আমি তারই একটা গান গাবো স্যার। এর ভিতরে অনেক কিছু বোঝারও আছে আশা করি। সেই গানটা আমি এখন গাচ্ছি। জি। আমার দয়াল তোমার দরবারে, আমার মুর্শিদ তোমার দরবারে, তুমি সাকর নিরাখিবা আমারে। আমার মুর্শিদ তোমার দরবারে, আমার শানাল তোমার দরবারে, তুমি সাকর নিরাখিবা আমারে। জনম জনম করলাম রে চাকুরি এই ভব মিসারো সংসারে। আমি জনম জনম করলাম রে চাকুরি এই ভব ধোকাবাজির সংসারে। ওই আমার শেষ চাকুরি দিবানি তুমি, শেষ চাকুরি দিবানি তুমি, থাকিব রনপুরে আমায় চাকর নিরাখিবা আমারে। আমার শানাল তোমার দরবারে, আমার বান্ধব তোমার দরবারে, তুমি চাকর নিদয়াল রাখবারে আমারে। হাইরে কি বলিব সোনার চান্দ্রে, আমার কেহ নাই, আমার কেহ নাই রে। আমি কি বলিব মুর্শিদ শান, আমার কেহ নাই এই ভব সংসারে। ও দয়াল এমন কেহ নাই রে আমার, ডাক দিয়া আদর করে দয়াল এমন কেহ নাই রে আমায়, ডাক দিয়া আদর করে তুমি চাকর নিরাখিবা আমারে। আমার দয়াল তোমার দরবারে, আমার মুর্শিদ তোমার দরবারে, তুমি চাকর নিরাখিবা আমারে। আমি রোজের মাইনা, রোজের সাইনা, রোজের মাইনা, রোজের সাইনা দিও মাইনা, একবারে তুমি চাকর নিরাখিবা আমারে। আমার শানাল তোমার
দরবারে তুমি চাকর নিরাখিবা আমারে।